এবার ভারতের জলবায়ু আর আবহাওয়া সম্পর্কে বলি। এখানে দুটো শব্দ রয়েছে, একটা আবহাওয়া আর একটা জলবায়ু। দুটো প্রায় একই টাইপের মনে হয়, কিন্তু আলাদা। আবহাওয়া এর ইংরেজি অর্থ হলো ওয়েদার। কোনো একটা নির্দিষ্ট দিনে, একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট জায়গার বায়ুমণ্ডলের অবস্থাকে বলা হয় ওয়েদার বা আবহাওয়া। যেমন আমি একটা জায়গার নাম বলি, ধরলাম কলকাতা। আজকের ডেটের কথা যদি বলে, আজকে 14/2/2026, সময় 7:30। 14/2/2026 7:30 সময় দাঁড়িয়ে কলকাতাতে বায়ুমণ্ডলের অবস্থা যা হবে সেটাই হলো 2026 সালের 14ই ফেব্রুয়ারি সন্ধ্যে 7:30 সময় কলকাতার আবহাওয়া। এবার এখানে একটা পয়েন্ট বললাম, বায়ুমণ্ডলের অবস্থা। বায়ুমণ্ডলের অবস্থাকে বিভিন্ন প্যারামিটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যেমন বায়ুর চাপ কত, আশেপাশের তাপমাত্রা কত, বায়ুতে আর্দ্রতা বা হিউমিডিটির পরিমাণ কত, আশেপাশে বৃষ্টিপাত হচ্ছে কিনা, বৃষ্টিপাত হলে কত পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, আর ওই জায়গার বাতাসের অবস্থা কিরকম, মানে বাতাস কতটা পিওর। প্রত্যেকটা সময়ই বাতাস একটা স্পিডে প্রবাহিত হয়, তো ওই টাইমে বাতাস কত স্পিডে প্রবাহিত হচ্ছে, মানে ওয়াইন্ড স্পিড। এই সমস্ত প্যারামিটার গুলোকে একসাথে বলা হয় বায়ুমণ্ডলের অবস্থা। তো কোনো একটা নির্দিষ্ট দিনে, একটা নির্দিষ্ট সময়ে, কোনো একটা নির্দিষ্ট জায়গার এই বায়ুমণ্ডলের অবস্থাগুলো যদি আমি মেনশন করি, সেক্ষেত্রে বলা হয় যে ওই জায়গার আবহাওয়া হলো এই প্যারামিটারের ভ্যালুগুলো। এখন ওই একই টাইমে দাঁড়িয়ে কলকাতাতে এক রকমের আবহাওয়া হবে, যদি আমি দার্জিলিং এ যাই সেক্ষেত্রে এক রকমের আবহাওয়া হবে, আবার যদি আমি বোম্বেতে আসি সেক্ষেত্রে এক রকমের আবহাওয়া, ওই একই টাইমে দিল্লিতে আসলে আর এক রকমের আবহাওয়া। ভারতের ভেতর বা বিশ্বের ভেতর যে কোনো জায়গাতে গেলে সময়ের সাপেক্ষে আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। এবার আমি যদি কলকাতার কথাই বলি, কলকাতাতে আমি জানছি যে এই মুহূর্তে আবহাওয়ার পরিমাণ এই। এবার আমি কলকাতাতে প্রত্যেক দিন একই টাইমে এই আবহাওয়াটা নোট করলাম। এইভাবে প্রত্যেক দিন নোট করতে করতে সারা বছর ধরে নোট করলাম। তারপর এই এক বছরের যে টোটাল আবহাওয়ার একটা রেকর্ড, এইরকম রেকর্ড আমি 25, 30 বা 35 বছর ধরে নিচ্ছি। তাহলে একটা জায়গাতে কখন কেমন আবহাওয়া হয় তার একটা আইডিয়া আমার হয়ে যাবে। কোনো একটা নির্দিষ্ট জায়গার প্রতিদিনের আবহাওয়ার রেকর্ড মোটামুটি 25, 30 বা 35 বছর ধরে রাখলে ওই জায়গাতে কখন কেমন আবহাওয়া থাকবে তার একটা আইডিয়া আমার হয়ে যাবে। আর ওই যে রেকর্ডটা রাখলাম, ওই যে স্ট্যাটিস্টিক্স, ওই ডেটাটাকেই বলা হয় ওই নির্দিষ্ট জায়গার জলবায়ু। সেই হিসাবে আমি কলকাতার যেরকম 25-30 বছরের রেকর্ড থেকে জলবায়ু পেয়ে যাব, সেরকম দার্জিলিং, দিল্লি, বোম্বে, চেন্নাই, ভারতের যে কোনো জায়গার আমি সেই রকম ভাবে ক্লাইমেট বা জলবায়ু পেয়ে যাব। এখন কোনো একটা জায়গার জলবায়ু পেয়ে গেলে আমি সারা বছরের ভেতর যে কোনো একটা নির্দিষ্ট টাইম আন্দাজ করে তখন কেমন টাইপের আবহাওয়া থাকবে সেটা প্রেডিক্ট করতে পারবো। তো এক কথায় আবহাওয়া কি, কোনো একটা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট জায়গার বায়ুমণ্ডলের অবস্থা, সেটাকেই বলা হয় আবহাওয়া। এই আবহাওয়ার ইংরেজি নাম হলো ওয়েদার। আর ক্লাইমেট কি, কোনো একটা নির্দিষ্ট জায়গার প্রতিদিনের আবহাওয়ার হিসাবে টোটাল 25 বা 30 বছরের যদি আমি একটা স্ট্যাটিস্টিক্স বা ডেটা নিয়ে নিই, তাহলে ওই ডেটাটাকে একসাথে বলা হয় জলবায়ু, ওই নির্দিষ্ট জায়গার জলবায়ু। জলবায়ুর ইংরেজি অর্থ হলো ক্লাইমেট। তাহলে কোনো একটা নির্দিষ্ট জায়গার জলবায়ু আমি কিভাবে পাবো সেটা তো বুঝলাম। এবার আমি যদি ভারতের কথা বলি, ভারতে এক এক জায়গায় জলবায়ু এক এক রকম হয়, তবে ওভারঅল ভারত বললে সমস্ত জায়গার জলবায়ুকে অন অ্যান এভারেজ করে একটা কমন জলবায়ুর এক্সাম্পল দেওয়া যায়, সেটাকেই বলা হয় ভারতের জলবায়ু। আর এর আরেক নাম হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এখন ভারতের এই যে একটা অন অ্যান এভারেজ জলবায়ু আছে, এই জলবায়ুর উপর বিভিন্ন জিনিসের প্রভাব থাকে। শুধুমাত্র ভারতবর্ষ না, পৃথিবীর যে কোনো দেশের যে অন অ্যান এভারেজ জলবায়ু, ওই জলবায়ুর ওপর বিভিন্ন জিনিস ফ্যাক্টর করে। এই ফ্যাক্টর গুলোকে একসাথে বলা হয় ফ্যাক্টরস এফেক্টিং অন ক্লাইমেট। তো যে কোনো দেশের জলবায়ু নর্মালি 9টা ফ্যাক্টর বা 9টা জিনিসের উপর ডিপেন্ড করে। সেইগুলো কি কি? সেইগুলো হলো ল্যান্ডফর্মস, এর প্রত্যেকটার আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে। এল দিয়ে বোঝায় ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড, অর্থাৎ কোনো একটা দেশের অবস্থান ল্যাটিটিউড বা লঙ্গিটিউডের সাপেক্ষে কোথায় আছে। ল্যাটিটিউড মানে বোঝায় অক্ষাংশ, আর লঙ্গিটিউড মানে বোঝায় দ্রাঘিমাংশ। এই যে পৃথিবীর একদম মাঝখান থেকে এইটা হলো নিরক্ষরেখা, এইটা হলো নিরক্ষরেখা। নিরক্ষরেখা থেকে যত উপরের দিকে যাওয়া হয় তত বলা হয় যে ল্যাটিটিউড বাড়ছে, আবার যত নিচের দিকে যাওয়া হয় সেক্ষেত্রে বলা হয় যে ল্যাটিটিউড বাড়ছে। এটা দক্ষিণ দিকে বাড়ছে, এটা উত্তর দিকে বাড়ছে। তো নিরক্ষরেখা থেকে যত উপরে বা আমি নিচের দিকে যাব তত ল্যাটিটিউড বাড়ে। আর সেই হিসাবে
টেম্পারেচার কমে যায়। পৃথিবীর ক্ষেত্রে নিরক্ষরেখায় নর্মালি টেম্পারেচার সবচেয়ে বেশি, যত নিরক্ষরেখা থেকে উপরে বা নিচের দিকে যাওয়া হয় টেম্পারেচার ধীরে ধীরে কমতে থাকে। আর ওই যে বললাম জলবায়ু বা আবহাওয়ার একটা পয়েন্ট হলো টেম্পারেচার, সেই হিসাবে বলা যায় যে নিরক্ষরেখা থেকে দূরত্ব, কোনো একটা দেশের নিরক্ষরেখা থেকে দূরত্ব ওই দেশের জলবায়ুর উপর প্রভাব ফেলে। এল এর ব্যাপারটা গেল। এল দিয়ে কি বোঝায়? ল্যাটিটিউড বা লঙ্গিটিউড। খুব সিম্পল অর্থে কোনো একটা দেশ নিরক্ষরেখা থেকে কতটা দূরে আছে তার উপর ওই দেশের জলবায়ু ডিপেন্ড করে। তারপর হলো অল্টিটিউড। এ দিয়ে বোঝায় অল্টিটিউড। অল্টিটিউড কথার অর্থ হলো উচ্চতা। কোনো একটা জায়গার যখন আমি জলবায়ু নির্ধারণ করব তখন ওই জায়গাটা সমুদ্রতল থেকে কতটা উপরে আছে সেটা ম্যাটার করে। কোনো একটা জায়গা সমুদ্রতল থেকে যত উপরে যাবে তত তার তাপমাত্রা কমতে থাকে, আর যত সমুদ্রের কাছাকাছি থাকবে তত তার তাপমাত্রা বেশি থাকে। সেই হিসাবে কোনো একটা দেশ যদি সমুদ্রতল থেকে অনেকটা বেশি উঁচুতে অবস্থিত হয় সেক্ষেত্রে ওই দেশের জলবায়ু ঠান্ডা প্রকৃতির হয়ে যাবে। এবার এই ক্ষেত্রে পুরো দেশের ব্যাপারে না বলে আমি যদি দেশের ভেতর একটা নির্দিষ্ট জায়গার কথা বলি, যেমন এইখানে একটা জায়গা আছে চণ্ডীগড়, এই যে এইখানে হলো চণ্ডীগড়, আর এর ঠিক একই অক্ষরেখায় অবস্থিত একটা জায়গা আছে রুদ্রপ্রয়াগ। এই চণ্ডীগড়ে গরম থাকে আর রুদ্রপ্রয়াগে ঠান্ডা থাকে। রুদ্রপ্রয়াগ জায়গাটা সমুদ্রতল থেকে অনেকটা উপরে, পাহাড়ের উপরের দিকে, এই জন্য ওই জায়গাটা ঠান্ডা হয়ে যায়। আর চণ্ডীগড় হাইট হিসাবে সমুদ্রতলের কাছাকাছি, এই জন্য এই জায়গাটা গরম হিসাবে থাকে। তো কোনো একটা নির্দিষ্ট জায়গার জলবায়ু ওই অল্টিটিউড বা উচ্চতার উপর নির্ভর করে। তারপর এন দিয়ে বোঝায় নিয়ার ফ্রম সি, অর্থাৎ সমুদ্র থেকে দূরত্ব। কোনো একটা জায়গা সমুদ্র থেকে কতটা দূরে আছে তার উপরেও ওই জায়গার জলবায়ু নির্ধারিত হয়। যেমন এই আরব সাগর বা বঙ্গোপসাগরের কাছাকাছি যে সমস্ত শহর বা জায়গা রয়েছে সেই সমস্ত জায়গার জলবায়ু বা ওই সমস্ত জায়গার একটা নির্দিষ্ট সময়ের আবহাওয়া ওই একই টাইমে অন্য জায়গার আবহাওয়ার থেকে অনেকটা কমফোর্টেবল। যেমন আমি যদি বোম্বের কথা বলি, বোম্বে সমুদ্রের একদম গায়ে। গরমকালে কোনো একটা নির্দিষ্ট দিনে বোম্বের আবহাওয়া যা থাকবে ওই একই দিনে যদি আমি ঔরঙ্গাবাদে দাঁড়াই তাহলে তার আবহাওয়া কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যায়। তার কারণ কি? তার কারণ হলো বোম্বে সাগরের ঠিক পাশাপাশি, আর এই ঔরঙ্গাবাদ সাগর থেকে অনেকটা দূরে রয়েছে। তো এন দিয়ে বোঝায় নিয়ার ফ্রম সি, অর্থাৎ সমুদ্র থেকে দূরত্বে। অর্থাৎ কোনো একটা জায়গা সমুদ্র থেকে যত কাছে থাকে ওই জায়গার আবহাওয়া তত বেশি কমফোর্টেবল হয়। সমুদ্র থেকে যত দূরে হয় ওই জায়গার আবহাওয়া বা ওই জায়গার কমফোর্টনেস তত আস্তে আস্তে কমতে থাকে। তারপর ডি দিয়ে বোঝায় ডাইরেকশন অফ ওয়াইন্ড, অর্থাৎ বাতাস কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে তার উপর নির্ভর করে। নর্মালি কোনো একটা জায়গাতে যদি বায়ু প্রবাহ হয় অর্থাৎ বাতাস চলাচল করে সেক্ষেত্রে ওই জায়গাটা তুলনামূলক একটু ঠান্ডা থাকে, আর যদি বাতাস প্রবাহিত না হয় সেক্ষেত্রে ওই জায়গার তাপমাত্রা অটোমেটিক্যালি কিছুটা বেড়ে যায়। আর তাপমাত্রা বাড়লে তার সাথে সাথে হিউমিডিটি কমে যায়, প্লাস বায়ুমণ্ডলের অন্যান্য অবস্থাও চেঞ্জ হয়ে যায়। টেম্পারেচারের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। টেম্পারেচার যদি কোনো জায়গার বেশি হয়ে যায় সেক্ষেত্রে ওই জায়গার বায়ুর ঘনত্ব কমে যায়, ফলে ওই জায়গাতে নিম্নচাপ তৈরি হয়। আর ওইখানে নিম্নচাপ তৈরি হলে বাইরের থেকে বাতাস চলে আসে, ফলে ওই এরিয়াতে বায়ু প্রবাহ হয়। আবার ওই এরিয়াতে টেম্পারেচার বেশি হলে আর্দ্রতা কমে যায়। এই রকম বিভিন্ন ফ্যাক্টর থাকে। তো যাই হোক, ডি দিয়ে বোঝায় ডাইরেকশন অফ ওয়াইন্ড। তারপর এফ দিয়ে বোঝায় ফরেস্ট, অর্থাৎ বনভূমি। কোনো একটা জায়গার জলবায়ু ওই জায়গাতে কি পরিমাণ বনভূমি আছে তার উপরেও ডিপেন্ড করে। যেমন রাজস্থানের এই এরিয়া যদি দেখি, এই এরিয়াতে কোনো বনভূমি নেই। আবার যদি আমি নীলগিরির এই এরিয়াতে দেখি, এই এরিয়াতে প্রচুর পরিমাণে বনভূমি। তাহলে কোনো একটা নির্দিষ্ট ডেটে একটা নির্দিষ্ট ফিক্স টাইমে দাঁড়িয়ে যদি আমি এই জায়গার জলবায়ু আর এই জায়গার জলবায়ু বা এই জায়গার আবহাওয়া আর এই জায়গার আবহাওয়া যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে দেখবো যে এই জায়গার আবহাওয়াটা অনেক বেশি কমফোর্টেবল এই জায়গার তুলনায়। এই জন্যই বলা যায় যে কোনো একটা জায়গার জলবায়ু ফরেস্টের উপরেও ডিপেন্ড করে। তারপরে হলো ও। ও দিয়ে বোঝায় ওশিয়ান কারেন্ট, অর্থাৎ সামুদ্রিক জলধারা। আমরা যদি বিশ্বের ম্যাপে দেখি এই পুরোটা হলো মহাসাগর, নীল কালার দিয়ে যা আছে পুরোটাই হলো সাগর বা মহাসাগর। এখন এই মহাসাগর বা সাগরে জলস্রোত হয়, অর্থাৎ জলের স্রোত হয়। এখন এই জলের স্রোত কোথাও কোথাও গরম স্রোত হয়, কোথাও কোথাও ঠান্ডা স্রোত হয়। এখন বোঝার জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরলাম এই যে আমাদের এইখান থেকে একটা জলস্রোত আসছে ভারতের দিকে। এবার এই জলস্রোতটা যদি ঠান্ডা হয় সেক্ষেত্রে জলস্তরের উপরে যে বাতাস রয়েছে সেই বাতাসের কন্ডিশনও ঠান্ডা থাকবে। এবার এই বাতাসের কন্ডিশন যদি ঠান্ডা থাকে তাহলে এই উপকূলে যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গার বায়ুমণ্ডলের অবস্থাও ঠান্ডা প্রকৃতির হবে। আবার যদি এই স্রোতটাই যদি গরম হয়, জলস্রোত যদি গরম হয় তাহলে ওই জলস্রোতের উপরে যে বাতাস রয়েছে সেই বাতাসও গরম হয়ে যাবে, ফলে এই জায়গার আবহাওয়াও তখন উষ্ণ বা গরম প্রকৃতির হয়ে যাবে।
তো কোনো একটা জায়গার জলবায়ু এই ওশিয়ান কারেন্ট বা সমুদ্র ধারার উপরেও নির্ভর করে। এরপরে রয়েছে আর, আর দিয়ে বোঝায় রেইনফল অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ। বৃষ্টিপাত তো কোনো জায়গার জলবায়ুর ওপর খুব বড় একটা প্রভাব ফেলে। কোনো জায়গাতে যদি বৃষ্টিপাত বেশি হয় তাহলে সেই জায়গার প্রকৃতি একটু ঠান্ডা টাইপের হয়, অর্থাৎ বায়ুমণ্ডলের অবস্থা ওয়েদার একটু ঠান্ডা টাইপের। কোথাও যদি বৃষ্টিপাত না হয় তাহলে সেই জায়গার আবহাওয়া বা সেই জায়গার জলবায়ু একটু উষ্ণ প্রকৃতির হয়ে যায়। যেমন আমি যদি বলি মেঘালয়ের এই এরিয়া, মেঘালয়ের এই এরিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, ফলে ওই জায়গাটা অনেক বেশি কমফোর্টেবল। পশ্চিমবঙ্গের কথা যদি বলি, পশ্চিমবঙ্গের মোটামুটি কলকাতার এই এরিয়াতে যা বৃষ্টিপাত হয়, পুরুলিয়ার এই এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম। ফলে একটা নির্দিষ্ট টাইমে দাঁড়িয়ে বৃষ্টিপাতের জন্য কলকাতার আবহাওয়া যা হবে, পুরুলিয়ার আবহাওয়া কিন্তু তার থেকে অনেক ডিফারেন্ট হয়ে যায়। তো জলবায়ুর ওপর এই রেইনফল বা বৃষ্টিপাতের একটা প্রভাব থাকে। তারপর হলো এম, এম দিয়ে বোঝায় মাউন্টেন বা পর্বত। পর্বত বলতে এখানে পর্বতের অবস্থান বোঝায়। কোন একটা দেশে কোথায় কোথায় কোন পর্বত রয়েছে তার উপর ডিপেন্ড করে ওই দেশের জলবায়ুর একটা বড় অংশ। যেমন ভারতের এইখানে রয়েছে হিমালয় পর্বত, এই পুরোটা জুড়ে রয়েছে হিমালয় পর্বত। আমি যদি বিশ্বের ম্যাপে দেখি, এই যে এইখানে রয়েছে হিমালয় পর্বত। এই হিমালয় পর্বতের উত্তর দিকে এই এরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, আর এই ঠান্ডা হাওয়া ভারতের দিকে আসতে চায়, কিন্তু হিমালয়ের এই জায়গায় বাধা পেয়ে যায়। ফলে ভারতের এই জায়গা কিন্তু এই জায়গার তুলনায় অনেক বেশি উষ্ণ প্রকৃতির। এইখানে যদি হিমালয় না থাকতো তাহলে এই জায়গার যা ওয়েদার বা এই জায়গার যা জলবায়ু, ভারতের জলবায়ু খানিকটা ওই রকম টাইপের হয়ে যেত। অর্থাৎ চীনের যা জলবায়ু, ভারতের জলবায়ু খানিকটা একই রকম টাইপের হয়ে যেত। আমি যদি ভারতে আরো একটা উদাহরণ দিই, এই যে এইখানে রয়েছে কি পশ্চিমঘাট পর্বত। এই পশ্চিমঘাট পর্বত রয়েছে বলেই ভারতের এই এরিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এই পশ্চিমঘাট পর্বতের জন্য এই এরিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, কারণ এইখান থেকে যে মৌসুমী বায়ু আসে, অর্থাৎ বৃষ্টিপাতের যে বাতাস আসে, সেটা এসে এই পশ্চিমঘাট পর্বতে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে এই এরিয়াতে বৃষ্টিপাত ঘটায়। ফলে এই জায়গার জলবায়ু একরকম হয়। যদি এখানে পশ্চিমঘাট পর্বত না থাকতো তাহলে এই মৌসুমী বায়ু একদম সোজা এইখান থেকে বেরিয়ে যেত, ফলে এইখানে আর বৃষ্টিপাত হতো না, এর জলবায়ু চেঞ্জ হয়ে যেত। এই জন্যই বলা যায় যে জলবায়ুর ওপর মাউন্টেন বা পর্বতের অবস্থান কোথায় রয়েছে সেটা খুব বড়ভাবে ডিপেন্ড করে। এর পাশাপাশি হলো এস, এস দিয়ে বোঝায় সয়েল অর্থাৎ মৃত্তিকা। কোনো একটা জায়গার মাটি কেমন সেটা ওই জায়গার জলবায়ুর উপর ডিপেন্ড করে। তো যাই হোক, কোনো একটা নির্দিষ্ট জায়গা বা কোনো একটা দেশের জলবায়ু এই বিষয়গুলোর উপর নির্ভর করে। কোন কোন বিষয়? এল দিয়ে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড অর্থাৎ অক্ষাংশ আর দ্রাঘিমাংশগত অবস্থান। এ দিয়ে বোঝায় অল্টিটিউড অর্থাৎ সমুদ্র থেকে কতটা উপরে, অর্থাৎ কোন একটা জায়গার উচ্চতা। এন দিয়ে বোঝায় নিয়ার টু সি অর্থাৎ সমুদ্র থেকে কতটা দূরে রয়েছে তার উপর ডিপেন্ড করে। ডি দিয়ে বোঝায় ডাইরেকশন অফ ওয়াইন্ড অর্থাৎ বাতাস কেমন চলাচল করছে তার উপর ডিপেন্ড করে। এর দিয়ে বোঝায় ফরেস্ট অর্থাৎ বনভূমির পরিমাণ। ও দিয়ে ওশিয়ান কারেন্ট অর্থাৎ জলধারা কেমন জলধারা প্রবাহিত হচ্ছে তার উপর। আর দিয়ে বোঝায় রেইনফল অর্থাৎ বৃষ্টিপাত কেমন হচ্ছে তার উপর ডিপেন্ড করে। এম দিয়ে মাউন্টেন আর এস দিয়ে সয়েল অর্থাৎ মৃত্তিকা। এবার ভারতের অন অ্যান এভারেজ যা জলবায়ু, সেই জলবায়ুর ভিত্তিতে সারা বছরকে চারটে সময় বা চারটে সিজনে ভাগ করা হয়। এই চারটেকে কালও বলা হয়। চারটে সিজন বা চারটে কাল রয়েছে, অর্থাৎ চারটে ঋতু রয়েছে। বাংলায় আমরা নর্মালি 6টা ঋতু জানি, কিন্তু ভারতের আবহাওয়া বা ভারতের জলবায়ুর উপর ভিত্তি করে এই ঋতুকে চারটে ঋতুতে ভাগ করা হয় বা চারটে সিজনে ভাগ করা হয়। কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর শীত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর শীত, এখানে চারটে মাস ধরা হয়। কি কি? মার্চ, জুন, সেপ্টেম্বর আর ডিসেম্বর। প্রত্যেক মাসের 3 মাস পর গিয়ে আর একটা মাস আসে, মার্চ, তারপর এপ্রিল, মে, জুন, তারপর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তারপর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এইভাবে চারটে ঋতু আমাদের হয়। মার্চ থেকে জুন পর্যন্ত গ্রীষ্মকাল ধরা হয়, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল ধরা হয়, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত শরৎকাল ধরা হয়, আর ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত শীতকাল ধরা হয়। মার্চ মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত গরমকাল, জুন মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত শরৎকাল, আর ডিসেম্বরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতকাল। এই চারটে ঋতু ধরা হয়। এবার গরমকালে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হাওয়া প্রবাহিত হয়। নর্মালি গরম হাওয়া প্রবাহিত হয়, আর ওই সমস্ত গরম হাওয়ার আলাদা আলাদা নাম আছে। এক এক জায়গায় এক এক রকম নাম হয়ে গেছে গরমকালে যে সমস্ত হাওয়া প্রবাহিত হয়। যেমন পাঞ্জাব, হরিয়ানা এই এরিয়াতে গরমকালে যে হাওয়া প্রবাহিত হয় তাকে বলা হয় লু। পাঞ্জাব, হরিয়ানাতে হলো লু। উত্তরপ্রদেশ, বিহার এই এরিয়াতে বলা হয় আধি। এখানে লু, এখানে আধি। আর পশ্চিমবঙ্গের এই এরিয়াতে বলা হয় কালবৈশাখী। যদিও কালবৈশাখী কোনো গরম হাওয়া না, এটা একটা ঝড়।
পাঞ্জাবে গরম হাওয়া দেয় যার নাম হলো লু। আর উত্তরপ্রদেশ, বিহার এই এরিয়াতেও একটা ঝড়, ধুলোর ঝড় হয়, সেটাকেই বলা হয় আঁধি। আর পশ্চিমবঙ্গে যে ঝড় হয় সেটাকে বলা হয় কালবৈশাখী। আর ভারতে এই গরমকালের সময় কেরালার এই এরিয়াতে একটা অম্ল বৃষ্টি দেখা যায়, যেটাকে বলা হয় চেরি ব্লসম। কেরালার এই এরিয়াতে হয় অম্ল বৃষ্টি বা আমলিক বৃষ্টিপাত, যার নাম হলো চেরি ব্লসম। কখন হয়? গরমকালে। এর পরে আসে বর্ষাকাল। ভারতে নর্মালি যে টাইমে গরমকাল চলে সেই সময় সূর্য ঠিক ভারতের ওপরে চলে আসে, সূর্য ঠিক ভারতের ওপরে চলে আসে। ফলে এই জায়গাটা এত গরম হওয়ায় এই পুরো ভারতের ওপর একটা লো প্রেসার তৈরি হয়। আর সেই লো প্রেসার কভার করার জন্য এই সাগর থেকে বাতাস চলে আসে। ভারতের ওপরে যে লো প্রেসার তৈরি হয় সেটা কভার করার জন্য এই দিক থেকে বাতাস চলে আসে। এখন এই জায়গাটা যখন গরম হয়, তার পাশাপাশি এই সমস্ত জায়গাও কি গরম হয়। এই সমস্ত জায়গা গরম হলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উপরে উঠে গিয়ে বাতাসের সাথে মিশে যায়। ফলে এই যে বাতাস প্রবাহিত হচ্ছে, এই বাতাসের ভেতর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। এবার এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস এইখানে এসে এই পশ্চিমঘাট পর্বতে এরকম ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে এই জায়গাতে বৃষ্টিপাত ঘটায়। আর তারপর এই বাতাসটা পুরো ভারত জুড়ে ছড়িয়ে যায়, ফলে পুরো ভারত জুড়েই বৃষ্টিপাত হয়। এই যে বাতাসের জন্য পুরো ভারত জুড়ে বৃষ্টি হয়, এই বাতাসটাকেই বলা হয় মৌসুমী বায়ু, ইংরেজিতে বলে মনসুন ওয়াইন্ড। আর এই বাতাসের জন্য পুরো ভারতে যে বৃষ্টিপাত হচ্ছে এটাকেই বলা হয় ইন্ডিয়ান মনসুন। তো এই দিক থেকে যে হাওয়াটা আসে সেটাকে বলা হয় মৌসুমী বায়ু। এই মৌসুমী বায়ু এখান থেকে আসার সময় এই এরিয়া থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে নেয়, সেই জলীয় বাষ্প এসে ভারতের ওপর পুরো ফেলে দেয় বৃষ্টিপাতের আকারে, ওইটাকেই বলা হয় ভারতের মনসুন। এবার এই মৌসুমী বায়ু আসার একটা নির্দিষ্ট সময় আছে, সেই সময়টা আমি একটু বলি। মৌসুমী বায়ু কোথা থেকে আসে? এইভাবে মৌসুমী বায়ু এইভাবে আসে। এবার এইভাবে আসলে প্রথমেই যে টাচ হয় সেটা হলো এইখানে, এই পশ্চিমঘাট পর্বতে। প্রথমেই টাচ হয় এই পশ্চিমঘাট পর্বতে। আমাদের কোথায় কোথায় কোন পর্বত আছে সেইগুলো একটুখানি জেনে রাখা খুব ভালো, কারণ এই পর্বতগুলো এখন আমাদের লাগবে। এখানে রয়েছে বিন্ধ্য, এখানে হলো সাতপুরা, আর এইখানে হলো মহাকাল পর্বত বা মৈকাল পর্বত, এইখানে হলো আরাবল্লী। এখানে পশ্চিম ঘাট বললাম, এখানে হলো পূর্ব ঘাট। মেঘালয় এখানে হলো গারো, খাসি আর জয়ন্তিয়া। এইখানে রয়েছে মিকির, আর এই জায়গাটা পুরো হিমালয় পর্বতের অংশ। পশ্চিমবঙ্গে এখানে রয়েছে রাজমহল পাহাড়, পশ্চিমবঙ্গে না, ঝাড়খণ্ডে এখানে রয়েছে রাজমহল পাহাড়। গুজরাটে এখানে রয়েছে গির পাহাড়। তো নর্মালি এইগুলো জানলেই হবে। মৌসুমী বায়ু কি হয়? এই দিক থেকে আসে, তাহলে এই দিক থেকে এসে প্রথমে এই পশ্চিমঘাট পর্বতে ধাক্কা খায়। একদম প্রথম ধাক্কা খায় কোথায়? কেরালাতে। একদম প্রথম ধাক্কা খায় কেরালাতে। ফলে এই মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে প্রথম বৃষ্টিপাত হয় ওই কেরালাতে। কবে? জুন মাসের ফার্স্ট উইকে। ভারতে প্রথম বৃষ্টিপাত হয় কোথায়? কেরালাতে। কবে? জুন মাসের ফার্স্ট উইকে। অন অ্যান এভারেজ জুন মাসের ফার্স্ট উইকে আসে, তবে অ্যাকচুয়াল ডেট কখনো কখনো এদিক ওদিক হয়ে যায়। অন অ্যান এভারেজ জুন মাসের ফার্স্ট উইক ধরা যায়। তো এইখানে বৃষ্টিপাত কবে হয়? ফার্স্ট উইক জুন। এবার কেরালার এইখানটাতে বৃষ্টিপাত ঘটিয়ে তারপর এই হাওয়াটা এখান থেকে যায়। এবার এই যেতে যেতে এই পশ্চিমঘাট পর্বতে তো বাধা পায়, ফলে এই পুরো এরিয়াতেই আস্তে 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 বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে যায়। এবার এইখানে একটা জায়গা আছে বোম্বে। এই বোম্বেতে মোটামুটি জুন মাসের সেকেন্ড উইকে বৃষ্টিপাত চলে আসে। বোম্বে বা বোম্বের আশেপাশে এই এরিয়াতে জুন মাসের সেকেন্ড উইকে বৃষ্টিপাত চলে আসে, কেরালাতে জুন মাসের ফার্স্ট উইকে। এবার আমরা একটা বিষয় জানি যে পশ্চিমঘাট পুরো কন্টিনিউয়াস, তবে পশ্চিমঘাটের মাঝখানে এই জায়গাতে একটুখানি ফাঁক রয়েছে। পশ্চিমঘাট এইখানটায় একটুখানি ফাঁকা, ফলে মৌসুমী বায়ু এখান থেকে ঢুকে যায় ভেতরে। বাকি মৌসুমী বায়ুর বিভিন্ন শাখা এখানে ধাক্কা খেয়ে এই দিকে চলে যায় ঠিকই, কিন্তু মৌসুমী বায়ুর একটা শাখা এই দিকে ঢুকে যায়, ঢুকে পূর্বঘাট পর্বতের এইখানটাতে একটুখানি বাধা পায়, বাধা পেয়ে এই জায়গাটায় একটুখানি বৃষ্টিপাত ঘটায়। আর এই জায়গাতে রয়েছে ব্যাঙ্গালোর, এই জন্য ব্যাঙ্গালোরের যে ওয়েদার সেটা খুব ভালো হয়। তো যাই হোক, এখান থেকে একটা শাখা গিয়ে এখানে ধাক্কা খায়, আর বাকিটা এইভাবে পুরো ভারত জুড়ে ছড়িয়ে যায়। তো কি বললাম? মৌসুমী বায়ু আসলো, এখান থেকে ফাঁকা দিয়ে বেরিয়ে ঢুকে গেল, আর বাকিটা এইখান থেকে ধাক্কা খেতে খেতে এখানে বৃষ্টিপাত ঘটালো। এবার এইখান থেকে ঢোকে, তাহলে এই জায়গাটা ফাঁকা, এখান থেকে মৌসুমী বায়ু ঢোকে, আর এই জায়গা ফাঁকা, এখান থেকে ঢোকে। এইখানে হচ্ছে গির পর্বত, ফলে এই এরিয়াতে বৃষ্টিপাত হয়। এবার এই জায়গায় যে ঢোকে, ঢুকে পুরো ভারতে ছড়ায়। এই ছড়াতে ছড়াতে এইখানেও ঢুকে যায়। এবার এখানে ঢুকে এইখানে একটা পর্বত, এখানে একটা পর্বত, দুই দিকেই বাধা পেয়ে যায়। এখানে ঢুকে ঢুকে এখানে ধাক্কা খায়, তারপর এখানে ধাক্কা খায়, তারপর এখানে ধাক্কা খায়,
ধাক্কা খেতে খেতে এখানে বহুবার ধাক্কা খাওয়ার ফলে এই জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আর এই জায়গায় একটা নদী রয়েছে নর্মদা নদী, এই জন্য নর্মদা নদীতে প্রচুর পরিমাণে জল আসে। এই জায়গাটা হলো। এবার বাকি এই যে মৌসুমী বায়ু বিভিন্ন দিকে ছড়িয়ে গেল, এইখানে রয়েছে আরাবল্লী পর্বত। এই আরাবল্লী পর্বতে কিন্তু বাধা পায় না, যদিও যাওয়ার সময় এই জায়গাতে একটুখানি বাধা পায়, ফলে এই জায়গাতে হালকা বৃষ্টিপাত হয়, আর বাকিটা পুরো এখান থেকে বেরিয়ে যায়। এই বেরিয়ে এইখানে রয়েছে হিমালয় পর্বত। এই মৌসুমী বায়ু গিয়ে এই উত্তরাখণ্ডে, এই হিমাচল প্রদেশে গিয়ে ধাক্কা খায়। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এই এরিয়াতে গিয়ে ধাক্কা খায়, ফলে এই এরিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আর এই যে এই দিকের এই শাখাগুলোর কথা বলছিলাম, এই শাখাগুলো এসে এই যে এইখানে ধাক্কা খেয়ে এইখানে একটু বৃষ্টিপাত ঘটাবে। এবার এইখানে আরেকটা প্রিন্সিপাল আছে, এখানে ধাক্কা খেয়ে এই বায়ুটা এই দিকে কখনো কখনো ঘুরে যায়, ঠিক একইভাবে এদিকেও ঘুরে যাবে। এইখানে আবার এই নর্মদার মতন কন্ডিশন হয়ে যায়। মেঘালয় এই যে তিনটে পাহাড়ের কথা বললাম, গারো, খাসি আর জয়ন্তিয়া, এই তিনটে পাহাড়ের অবস্থান এরকম যে এর ভেতর মেঘ এসে খালি ধাক্কা খেতে থাকে, আর ধাক্কা খেয়ে এইখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এতটাই বৃষ্টি হয় যে ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এই জায়গাতে। তারপর আরো কিছু শাখা গিয়ে এই জায়গাতে বৃষ্টিপাত ঘটায়, ফলে এই জায়গাতে আমরা দেখেছিলাম যে বনভূমি অনেক বেশি। তো যাই হোক, এইভাবে মৌসুমী বায়ুর বিভিন্ন শাখা পুরো ভারত জুড়ে ছড়িয়ে যায়। তো প্রথম ভারতে বৃষ্টিপাত হয় কোথায়? কেরালাতে। আর সব থেকে শেষে বৃষ্টিপাত হয় পাঞ্জাবে। পাঞ্জাবে এই মৌসুমী বায়ু আস্তে আস্তে মোটামুটি জুলাই মাসের মাঝখান পর্যন্ত চলে আসে। এবার বর্ষাকাল এইভাবে যাওয়ার সময় তো বুঝলাম, আর এই টাইমটা হলো কি বর্ষাকাল। এই বর্ষাকালের পরে আসে হলো শরৎ আর শীতকাল। এই শীতকালের সময় এই বায়ুটা আবার পিছন দিকে ব্যাক করে। এই ব্যাক করার সময় এই দিক থেকে আসে, এই দিক থেকে আসতে আসতে এই ঢালে বাধা পায়। এই যে পশ্চিমঘাট পর্বত, এই পশ্চিমঘাট পর্বতের এইখানটাতে এই বাতাসটা এসে বাধা পায়, ফলে তামিলনাড়ুর এই এরিয়াতে বৃষ্টিপাত হয়। বর্ষাকালে এই এরিয়াতে বৃষ্টিপাত হয়, শীতকালে এই এরিয়াতে বৃষ্টিপাত হয়। এর পাশাপাশি এই এরিয়াতেও হয়। এবার এই এরিয়াটাকে বলা হয় করমণ্ডল উপকূল। এই জন্য বলা হয় যে শীতকালে এই করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়। তো যাই হোক, বৃষ্টিপাত ভারতে কখন কোথায় হয় সেইটা আমি আরেকবার লাস্ট একটু বলে দিই। ফার্স্ট ভারতে বৃষ্টিপাত হয় কোথায়? কেরালাতে, জুন মাসের ফার্স্ট উইকে। যদিও এর আগে ভারতের একটা জায়গা আছে আন্দামান নিকোবর, এইখানে বৃষ্টিপাত হয়ে যায় মে মাসের মাঝামাঝি সময়, এইখানে বৃষ্টিপাত হয়ে যায়। এই যে এইখান থেকে যেরকম এই মৌসুমী বায়ু আসছে, এর পাশাপাশি এদিক থেকেও তো যাচ্ছে, পুরোটাকেই বলা হয় মৌসুমী বায়ু। এই মৌসুমী বায়ু যেটা এই আরব সাগর দিয়ে যাচ্ছে সেটাকে বলা হয় মৌসুমী বায়ু আরব সাগরীয় শাখা, যেটা এই বঙ্গোপসাগর দিয়ে যায় সেটাকে বলা হয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। তো এই বঙ্গোপসাগরীয় শাখা এখানে এসে এখানে রয়েছে আন্দামান নিকোবর, এই আন্দামান নিকোবরে এসে ধাক্কা মারে। আর সেইটা কখন? সেটা হচ্ছে মে মাসের মাঝামাঝি সময়, ফলে ওইখানে আগে বৃষ্টিপাত হয়ে যায়। ভারতে মেইনল্যান্ডে যদি বলি তাহলে কেরালাতে প্রথম বৃষ্টিপাত হয়, আর যদি ভারতে মেইনল্যান্ড বলা না থাকে সেক্ষেত্রে আন্দামান নিকোবরে প্রথম বৃষ্টিপাত হয় কবে? মে মাসের মাঝামাঝি সময়। তো আন্দামান নিকোবরে মে মাসের মাঝামাঝি সময়, কেরালাতে জুন মাসের ফার্স্ট উইক, বোম্বের এই এরিয়াতে জুন মাসের সেকেন্ড উইক, পশ্চিমবঙ্গের এই এরিয়াতে জুন মাসের থার্ড উইক, আর পাঞ্জাবের এই এরিয়াতে জুলাই মাসের মাঝামাঝি সময়। ভারতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের এই এরিয়াতে, চেরাপুঞ্জি বা মৌসিনরাম বলে একটা জায়গা আছে, মৌসিনরামে ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। মৌসিনরামে 1400 সেন্টিমিটার মতন বৃষ্টি হয়। আর সব থেকে কম বৃষ্টিপাত হয় জম্মু কাশ্মীরের লে এরিয়াতে। পুরো ভারত জুড়ে ভারতে যে বৃষ্টিপাত হয় তার বেশিরভাগটাই এই মৌসুমী বায়ুর উপর ডিপেন্ড করে। সারা ভারত জুড়ে যে বৃষ্টিপাত হয় তার প্রায় 80% এই মৌসুমী বায়ুর প্রভাবে হয়। কখন হয়? বর্ষাকালে। আর 17% বৃষ্টিপাত শীতকালে হয়, সেটা এই উত্তর পূর্ব বায়ুর প্রভাবে হয়। এই যে এই দিক থেকে আসা উত্তর আর পূর্ব দিক, উত্তর পূর্ব দিক থেকে আসা বায়ু, এই জন্য উত্তর পূর্ব বায়ুর প্রভাবে ভারতে প্রায় 17% বৃষ্টিপাত হয়। আর মৌসুমী বায়ুকে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এটা দক্ষিণ, এটা পশ্চিম দিক, তাহলে এই দিক থেকে আসছে, দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে বলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রায় 80% বৃষ্টিপাত হয়। আর প্রায় 3% বৃষ্টিপাত হয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। এই যে এইখানে ভূমধ্যসাগর থেকে একটা বাতাস ভারতের উদ্দেশ্যে আসে। ভারতে এখানে রয়েছে আরাবল্লী পর্বত, এই বাতাসটা এখানে এসে আরাবল্লীর এই এরিয়াতে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিপাতের পরিমাণ বছরের টোটাল বৃষ্টিপাতের প্রায় 3 থেকে 4% মতন হয়। এই বাতাসটাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। ভারতের সাপেক্ষে এটা পশ্চিম দিক থেকে আসে বলে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। তো বর্ষাকালের ব্যাপারটা আর বৃষ্টির ব্যাপারটা বললাম। ভারতে সব থেকে বেশি টেম্পারেচার হয় মে মাসে। ভারতে নর্মালি সব থেকে বেশি টেম্পারেচার হয় মে মাসের লাস্টে বা জুন মাসের ফার্স্টের দিকে। সব থেকে বেশি টেম্পারেচার হয় রাজস্থানে। রাজস্থানে একটা জায়গা আছে ফালোদি, এই যে এইখানে হলো ফালোদি। এই ফালোদিতে 2016 সালে সব থেকে বেশি টেম্পারেচার রেকর্ড হয়েছিল
51 ডিগ্রি সেন্টিগ্রেড। ভারতে সব থেকে বেশি টেম্পারেচার রেকর্ড হয়েছিল ফালুদিতে 2016 সালে 51 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই হচ্ছে ওভারঅল ভারতের ক্লাইমেট আর ওয়েদার। এরপরে বলবো ভারতের সয়েল বা মৃত্তিকা নিয়ে।